আজকে আমরা ক্লাস 10-এর সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে অঙ্কগুলো আছে সেগুলো শিখব। এই সরল সুদ কীভাবে কাজ করে সেটা আগে আমরা তার কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে যে সরল সুদের কোষে দেখি 2 তার কিছু অঙ্ক করব। আগে কনসেপ্ট ক্লিয়ার করার পর আস্তে আস্তে কীভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো আমি আজকে শেখাবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে যে কীভাবে শেখাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমে যেটা রয়েছে আমরা কী শিখবো? সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এটা আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলোর থেকেও বেশি আমাদের দৈনন্দিন জীবনে এই সরল সুদ ভীষণভাবে কাজ করে। দেখো, সরল সুদের কনসেপ্টটা কি আস্তে আস্তে প্রথমে আমরা সেগুলো শিখি, শেখার পর কী কী অঙ্ক আছে সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা সলভ করব। দেখো, সরল সুদ কী? সরল সুদ করতে গেলে বেসিক কতগুলো নাম আছে, সেই নামগুলো আগে একটু লিখি, সেই নামগুলো আগে দেখো। সরল সুদ করতে গেলে যে বেসিক যেই জিনিসগুলো লাগে সেগুলো কি দেখো। প্রথমটা হচ্ছে আসল, যেটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল, এটাকে আমরা পি বলি। ক্লিয়ার? এইটুকু আসল থাকে, যেটাকে আমরা ইংলিশে কি বলি? প্রিন্সিপাল বলি, এবং এটা আমরা পি দিয়ে ডিনোট করি। নেক্সট কি? সময়, যেটাকে আমরা টাইম বলি এবং এটাকে টি দিয়ে ডিনোট করি। তারপরে দেখো, এই সিম্পল ইন্টারেস্ট শিখতে গেলে বেসিক কতগুলো জিনিস আছে সেগুলো সম্পর্কে আমরা এক একটা করে জানি, তারপরে সেগুলো দিয়ে কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার করি। প্রথম যেটা রয়েছে আসল, যেটাকে আমরা ইংলিশে বলি কি? প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। যেমন ধরো, তুমি একটা ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেছো, তুমি একটা ব্যাংকে 100 টাকা রেখেছো। সময় অর্থাৎ টাইম ধরো এই ব্যাংকটায় তুমি টাকা রেখেছো 1 বছরের জন্য, ঠিক আছে? বার্ষিক সুদের হার অর্থাৎ ব্যাংক তোমাকে ধরো 10% হারে ইন্টারেস্ট দেবে। ব্যাংক তোমাকে বার্ষিক সুদের হার 10% দেবে, মানে তুমি 100 টাকা রেখেছো, 1 বছরের জন্য রেখেছো, 10% তোমাকে ইন্টারেস্ট দেবে, ঠিক আছে? 100 টাকা 10% ইন্টারেস্ট দেবে, সেটা 1 বছরের জন্য। তাহলে কি বললাম? আসল অর্থাৎ প্রিন্সিপাল, একে পি দিয়ে ডিনোট করেছি। ধরে নিলাম কোনো একটা ব্যাংকে তুমি 100 টাকা রেখেছো, কত বছর ধরে রেখেছো? সময় অর্থাৎ টি 1 বছরের জন্য রেখেছো। এইবার বার্ষিক সুদের হার মানে বছরে যে সুদের হারটা সেটা কত? 10%। যে ব্যাংক তোমাকে বলেছে এই 100 টাকার উপর তোমাকে 10% ইন্টারেস্ট দেবে। এইবার কথা হচ্ছে তাহলে ইন্টারেস্টটা বের করবো কি করে, তাই তো? এখানেই আসল যে সূত্রটা সেটা লিখে আছে। কি সূত্র আছে? এই ইন্টারেস্টের সূত্র বলছে কি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আমি কি পেয়ে যাব? সুদ কতটা দেবে আমাকে সেটা পেয়ে যাব। এটা কিন্তু সুদ নয়, এটা সুদের হার, মানে কত পার্সেন্ট দেবে আমাকে। 100 টাকার উপর 10% তোমাকে সুদ দেবে 1 বছরের জন্য। তো সুদ কত টাকা হবে তাহলে তোমার, সেটা বের করার জন্য এই সূত্রটা আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। এইবার এই সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে ক্লাস 10-এর কোষে দেখি 2-তে সবকটা অঙ্ক এই সূত্রের সাহায্যেই করব। আমি প্রথমে তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি যে আসল কি? প্রিন্সিপাল। আসলকে কি দিয়ে ডিনোট করে? পি দিয়ে ডিনোট করে। সময় কি? টাইমকে কি দিয়ে ডিনোট করছি? টি দিয়ে ডিনোট করছি। তারপরে কি আছে? বার্ষিক সুদের হার অর্থাৎ কি বললাম? রেট অফ ইন্টারেস্ট, এটা কি দিয়ে ডিনোট করছে? আর দিয়ে ডিনোট করছে। অর্থাৎ তারপর কি বললাম? সুদ অর্থাৎ ইন্টারেস্ট, এটাকে কি দিয়ে ডিনোট করছি? আই দিয়ে ডিনোট করছি। সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ সুদও পাবো, ইন্টারেস্টও পাবো, আর আসলও পাবো। এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে হবে কি? সুদ আসল বা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টকে আমরা এ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? এইটুকু। এই সুদ আসলের আরেকটা নাম হচ্ছে কি? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল লেখা মানেই সুদ আর আসল। ক্লিয়ার? এইটুকু ব্যাস। এইবার ধরো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব? আমরা যদি ইন্টারেস্ট বের করতে যাই তাহলে কি করব? জাস্ট মানগুলো বসাবো। পি কত বলেছিলাম? 100 বলেছিলাম। টি কত বলেছি? 1 বছর বলেছি। আর কত বলেছি? 10 বলেছি, অর্থাৎ 10%। আর নিচে কি লিখবো? 100। যেহেতু 10% বলেছে, পার্সেন্ট মানে নিচে 100, তাহলে এই 100 কেটে গেল। তাহলে কত টাকা সুদ হলো? 10 টাকা। তাহলে এবার যদি জিজ্ঞাসা করে তাহলে সুদ আসল কত টাকা পেলাম আমি? আসল 100 টাকা ছিল। 1 বছর পর আমি যখন গেলাম ব্যাংকে, গিয়ে দেখলাম আমার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে কত? টোটাল 110 টাকা। কিন্তু আমি তো দিয়েছিলাম কত টাকা? 100 টাকা। আমার আসল টাকা কত ছিল? 100। ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে কত টাকা? 10 টাকা। তাহলে কত আছে অ্যাকাউন্টে? এখন দেখলাম 100 যোগ 10, এটাই হয়ে গেল আমার কি? সুদ আসল। অর্থাৎ কি করলাম? আসলটার সাথে সুদটা অ্যাড করে দিলাম, হলো কত? 110। এটাকেই বলা হচ্ছে সুদ আসল। ক্লিয়ার? ব্যাস। এইবার দেখো, এইটুকু বোঝার পর বেসিক কিছু কনসেপ্ট আরও বেসিক থেকে বুঝতে হবে, যেটা কি করে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। ঠিক আছে? দেখো ভালো করে দেখো যে তুমি একটা ব্যাংকে গিয়েছো, ব্যাংকে গিয়ে
সেই অ্যাকাউন্টে 100 টাকা রেখেছো। এই 100 টাকাটা তুমি 1 বছরের জন্য রেখেছো, ঠিক আছে। এইবার তোমাকে 1 বছর রাখার পর তুমি 1 বছর পরে গিয়ে দেখলে তোমার অ্যাকাউন্টে রয়েছে 110 টাকা, তাই তো। তুমি ব্যাংকে রেখেছিলে কত? 100 টাকা। 1 বছর পরে গিয়ে দেখলে তুমি পেয়েছো কত? 110 টাকা। এই 110 টাকার মধ্যে তোমার তো নিজের 100 টাকা ছিল, যেটা একদম শুরুতে বলেছি, তুমি তো 100 টাকা রেখেছিলে। আর এই 10 টাকাটা তোমাকে কে দিয়েছে? ব্যাংক দিয়েছে। এই 10 টাকাকে কি বলি আমরা? ইন্টারেস্ট বলি। এই 10 টাকাকে কি বলি আমরা? ইন্টারেস্ট বলি। এই 10 টাকাকে কি বলি? ইন্টারেস্ট বলি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এইবার দেখো ইন্টারেস্ট দিয়েছে 10 টাকা, ঠিক আছে। এবার যদি বলি তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে, যদি তোমাকে বলি তুমি আর বের করো এখান থেকে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত, তোমাকে যদি আমি বলি যে এই যে 100 টাকা দিয়েছিলে, তোমাকে 10 টাকা ওরা ইন্টারেস্ট দিয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাই তো। তখন তুমি কি করে এই রেট অফ ইন্টারেস্টের মানটা বের করবে, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার বের করবে, রাইট। বার্ষিক সরল সুদের হার কী করে বের করবে? তখন তুমি ভাববে আমি তো দিয়েছিলাম 100 টাকা, তাই এটাকে সবসময় নিচে রাখবে। তুমি যেটা দেবে সেটাকে সবসময় কী করবে? এই যে হাত এর নিচে রাখবে, অর্থাৎ তুমি দিয়েছিলে কত? 100 টাকা, তাহলে এটাকে নিচে রাখলে। এবার তুমি সুদ পেয়েছো কত? 10 টাকা। তুমি সুদ পেয়েছো কত? 10 টাকা, তাহলে এটাকে নিচে রাখলে। তুমি সুদ পেয়েছো কত? 10 টাকা গেল। এবার দেখো এটাকে দেখে মনে হচ্ছে না এটা লব আর এটা হর, অর্থাৎ এটা ভগ্নাংশে রয়েছে। তাহলে ভগ্নাংশ থেকে আমি যদি রেট অফ ইন্টারেস্ট জানতে চাই, পার্সেন্টেজ জানতে চাই, বার্ষিক সুদের হারকে, তাহলে কী দিয়ে গুণ করব? ভগ্নাংশ থেকে কোনো কিছুকে শতকরায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, রাইট। এইবার এই 100 কী করবো? কেটে দাও। এই 100 আর এই 100 কী করলাম? কেটে দিলাম। তাহলে কত হলো? 1 হলো। তাহলে তুমি রেট অফ ইন্টারেস্ট কত পেলে? 10% পেলে। রেট অফ ইন্টারেস্ট কত পেলে? 10% পেলে। ক্লিয়ার এইটুকু? তাহলে যখন কোনো অঙ্কে তোমাকে পি বলে দেবে, যেমন আমি এখানে পি বলে দিয়েছিলাম 100 টাকা। ধরো কোনো অঙ্কে তোমাকে অ্যামাউন্ট বলে দেবে, এ ফর অ্যামাউন্ট, এখানে আমি বলে দিয়েছিলাম 110 টাকা। এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট কত, অর্থাৎ কিসের মান জিজ্ঞাসা করতে পারে? আর এর মান জিজ্ঞাসা করতে পারে, যে বার্ষিক সরল সুদের হার কত এটা জিজ্ঞাসা করতে পারে, রাইট। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। বেসিকটা ক্লিয়ার করো যে কিভাবে এই অঙ্কগুলোকে আমি ভাববো। ফর্মুলা তো আছে, ফর্মুলা তো আগেই বলে দিলাম, ওই ফর্মুলা দিয়ে পুরো অঙ্কটাই করতে হবে। কিন্তু বেসিক থেকে ভাবো যে আমি যদি কোথাও যাই, আমাকে যদি কোথাও 100 টাকা আসল যদি আমার 100 টাকা থাকে, এবং পরে যখন আমি সেখান থেকে যদি 110 টাকা পাই, এখান থেকে খুব কি মাথা খাটাতে হবে যে আমি তো দিয়েছিলাম 100 টাকা কিন্তু উনি আমাকে দিচ্ছে 110 টাকা, অর্থাৎ 10 টাকাটা কি আমার এক্সট্রা? 10 টাকাটা কি পাচ্ছি? আমি এক্সট্রা পাচ্ছি, 10 টাকাটা এক্সট্রা পাচ্ছি, তাই তো। কাকে দেখে বুঝলাম আমি 10 টাকাটা এক্সট্রা পাচ্ছি? পিকে দেখে বুঝলাম না, তাই পিটাকে কি করবে? নিচে বসাবে। এটা যখনই দেখলাম ভগ্নাংশে চলে আসলো, এটাকে তো শতকরায় নিয়ে যেতে হবে, কারণ আর বের করছি, তাই এটাকে কি করবো? 100 দিয়ে কাটবো। তো 100 কাটলে কত হচ্ছে? 10% হচ্ছে। ক্লিয়ার এইটুকু? আশা করি রেট অফ ইন্টারেস্টটা কী করে বের করতে হয় আমরা বুঝে গেছি। আরেকটা জিনিস, যদি কখনো অ্যামাউন্ট বলে দেয়, অর্থাৎ সুদাসল বলে দেয়, যদি কখনো সুদাসল বলে দেয়, ভাববে, বা তার মধ্যে যদি সুদটা বলে দেয়, সুদাসল বলে তার মধ্যে যদি সুদটা বলে দেয়, তুমি ধরো অ্যামাউন্ট এখানে তোমার 110 টাকা ছিল, সুদ পেয়েছো তুমি কত? 10 টাকা। তাহলে অ্যামাউন্ট থেকে সুদটাকে তুমি যদি মাইনাস করে দাও, তাহলেও তো তুমি আসল পেয়ে যাবে। অঙ্কটাকে সবসময় জটিলভাবে না ভেবে একটু লজিক্যালি যাও। ফর্মুলা তো আছে, ফর্মুলা ছাড়াও কীভাবে ভাবা যায় সেটা ভাবতে হবে আগে, তাই তো। এবার আমি যদি মুখে মুখে বলি, ধরো তুমি একটা ব্যাংকে 600 টাকা রাখলে, ঠিক আছে, 1 বছরের জন্য, ঠিক আছে। 600 টাকা রাখলে 1 বছরের জন্য। ক্লিয়ার? অর্থাৎ তোমার এটা আসল, এটা তোমার টাইম, আর রেট অফ ইন্টারেস্ট বলে দিল ধরো 20%, ঠিক আছে। এবার তুমি যদি আয় বের করতে যাও, অর্থাৎ ইন্টারেস্ট বের করতে যাও, তুমি যদি সুদ বের করতে চাও, তাহলে কি করবে? সুদ কীভাবে বের করবে? তাহলে তুমি দেখো, আমি যদি সূত্রটা না করি, সূত্রটা না লিখি, সূত্রটা মানে কি? I = PTR/100। আমি সূত্রটা লিখলাম না, বেসিক থেকে গেলাম। এই 600 টাকার ওপর আমার এই 20% ইন্টারেস্ট রয়েছে। দেখো এই আর এই টিটাকে তুমি গুণ করে দাও। আর টি গুণ করলে কত হচ্ছে? 20%, আর 1 গুণ করলে কি 20%ই হয়। তাহলে এই 600 টাকার ওপর এটা কি 20%। তাহলে এবার দেখো যেটা লিখতে পারি আমি, 600 গুণ 20/100, তাই তো। এটা মানে কি? পি। এখানে কিন্তু দুটো জিনিস আছে, এখানে আরও আছে, এখানে টিও আছে, আর নিচে কি 100%-এর জন্য। তাহলে এইটা আর এটা যদি কেটে দিই, তাহলে কত হচ্ছে? 6 × 120 টাকা। তাহলে কোনো ব্যাংকে যদি তুমি 600 টাকা প্রিন্সিপাল হিসেবে ডিপোজিট করো, 600 টাকা কোনো ব্যাংকে যদি তুমি 600 টাকা ডিপোজিট করো, তাহলে ইন্টারেস্ট কত পেলে? 120 টাকা। এবার যদি তোমাকে বলে তোমার টোটাল অ্যামাউন্ট কত হলো, অর্থাৎ সুদ আসল মিলিয়ে কত পেলে, তাহলে 600 টাকা তার সাথে 120 টাকা যোগ করে দেবো, অর্থাৎ 720 টাকা। এবার যদি ধরো মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, তুমি কোনো অ্যাকাউন্টে ধরো 800 টাকা রাখলে, অর্থাৎ প্রিন্সিপাল 800 টাকা। আমি বললাম তুমি সময় নিলে হচ্ছে 2 বছর, 2 ইয়ার। তাহলে 800 টাকা রাখলে 2 বছরের জন্য, এবং তোমার রেট অফ ইন্টারেস্ট এখানে দিল তোমাকে ধরো 20%ই লিখলাম, ঠিক আছে। তাহলে কি বললাম? তুমি ওই অ্যাকাউন্টে 800 টাকা রাখলে, বললে আমি 2 বছরের জন্য অ্যাকাউন্টে টাকা রাখবো, এবং রেট অফ ইন্টারেস্ট তোমার কত দেবে? 20% দেবে। তুমি আমাকে বলে ইন্টারেস্ট কত? তুমি জানো ইন্টারেস্ট কার ওপরে পাবে? তুমি আসলের ওপরে পাবে, তা আসলটাকে লেখো, গুণ এই দুটোকে কী করে দিতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে 20 দুগুণ কত? 40। তাহলে 40% হচ্ছে, পার্সেন্ট রয়েছে তাই। এইবার দেখো এটাকে পরের লাইনে এইভাবে লেখো, 800 গুণ 40/100।
এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, চারাটা কত 32, 320 টাকা। তাহলে তোমার অ্যান্সার কত হলো, ইন্টারেস্ট কত হলো 320 টাকা, তাই তো? তুমি প্রিন্সিপাল অর্থাৎ আসল দিয়েছিলে কত 800 টাকা, আর সুদ পেলে কত 320 টাকা। তাহলে তোমার সুদ আসল কত হলো, এই 800 সাথে 320 কি করবো, অ্যাড করে দেবো, হবে কত 1120 টাকা। তাহলে এই বেসিক অঙ্কগুলোকেই আমরা ক্লাস 10-এ কীভাবে শিখি, I = P × T × R/100, এই পুরো চ্যাপ্টারটা এর উপরে বেস করে তৈরি করেছে, এই ফর্মুলার উপরে বেস করে তৈরি করেছে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টে মানে হচ্ছে সময় যত, মানে তোমার 2 বছর হোক, 5 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, যাই তোমার অ্যামাউন্ট হবে না কেন, সেটা হচ্ছে এই প্রিন্সিপালের উপর নির্ভর করবে। এই প্রিন্সিপালটা ফার্স্টে যেটা থাকে তার উপরে হবে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের মতো না যে বারবার ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট বসবে, যেটাকে আমরা কি বললাম, কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে এই আসলের ওপরই ইন্টারেস্ট বসানো, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, ব্যাস। মোটামুটি একটা সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করলাম। এবার দেখো, যেহেতু আমরা ক্লাস 10-এর বোর্ড এক্সাম দেবো, অর্থাৎ মাধ্যমিক দেবো, তো আমি যেটা শেখালাম সেটা দৈনন্দিন জীবনে কীভাবে আমরা ইন্টারেস্টটাকে হিসাব করবো, সিম্পল ইন্টারেস্টটাকে, সেটা সেই কারণে আমি পুরো ডাইরেক্ট ফর্মুলাটা প্রথমে শেখালাম, দেন কীভাবে সেটাকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় সেটা বললাম। এইবার যেটা রয়েছে ক্লাস 10-এর কোষে দেখি 2, যে ফার্স্ট অঙ্কটা আছে, দেখো সেটা কি বলেছে। যেটা বলেছে যে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। মানে প্রথমত দুজন বন্ধু একটা ব্যবসা করবে, সেই ব্যবসা করার জন্য তারা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কত বলেছে, 12% বলেছে, এবং সময় কত বলেছে, 4 বছরের জন্য। তাহলে এখানে বলতে পারি প্রথমের অঙ্কটায় দেখো, আসল যেটাকে আমরা প্রিন্সিপাল বলি, P সমান কত বলেছে, 15,000 টাকা। নেক্সট কি বললো, সময় কি বলেছে, T সমান কত বছর, 4 বছর। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সুদের হার মানে আর বলে দিয়েছে কত, 12%, তাই তো? জিজ্ঞাসা করেছে কি আমাকে, যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, আমাকে জিজ্ঞাসা করেছে কি, ইন্টারেস্ট জিজ্ঞাসা করেছে। তাহলে আমি কি বলতে পারি, আমার সেই ফর্মুলাটা কি, আমরা জানি সুদ ব্র্যাকেটে I, সূত্রটা লেখো, P × T × R/100। P এর মান কত বলেছে, 15,000 টাকা, লেখো 15,000 টাকা। সময় অর্থাৎ T কত বলেছে, 4 বছর, লেখো 4 বছর। আর কত বলেছে, 12%, তাহলে 12 উপরে পার্সেন্টের জন্য 100 নিচে। এবার কি করব, কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। তাহলে পড়ে থাকে কে, 150 × 4 × 12 গুণ করো, 15 × 4 করলে কত হচ্ছে, 60 হচ্ছে, 60 বসাও, পাশে একটা শূন্য আছে বসাও, গুণ 12, তা 6 12 কত হচ্ছে, 72 টাকা। তাহলে সুদ কত পেল, ওরা মানে বলতে চাইলো যে 15,000 টাকা নিয়েছিল, 4 বছরের জন্য নিয়েছিল, রেট অফ ইন্টারেস্ট 12%, তাহলে সুদ বেরোলো কত, মানে ওরা ব্যাংকে সুদ দেবে কত টাকা, 7,200 টাকা। কত টাকা তাদের সুদ দিতে হবে, 7,200 টাকা। আচ্ছা, ফর্মুলা ছাড়া হয়ে যেত না এটা? আমি যদি যে কনসেপ্টটা শিখিয়েছি ফর্মুলা ছাড়াও হতো, কিন্তু তোমরা ফর্মুলা দিয়েই করবে। আমি জাস্ট অঙ্কটাকে ভাবার জন্য বলছি, এইভাবে ভাবতে পারো। 12 সাথে 4 গুণ করো, কত হয়, 48। তাহলে 15,000-এর 48%ই হচ্ছে ইন্টারেস্ট। ক্লিয়ার এইটুকু? ব্যাস। এবার তোমরা ডাইরেক্ট আমি যেভাবে এইভাবেই করবে অঙ্কটা, এইভাবেই পরীক্ষার হলে করতে হবে, না হলে নাম্বার কেটে নেবে। তো ফার্স্টে যেটা উত্তর লিখবো কি, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে কি লিখলাম উত্তরে, দেখো 4 বছর পরে তাদের ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। ব্যাস, এইভাবে পরীক্ষার হলে অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে একটা জিনিস, সময়টা আমাদের একটু চালাকি করে দিয়েছে, সেটাকে একটু চালাকি করে বের করতে হবে, বাকি সব ঠিকঠাক আছে। চলো, তাহলে প্রথমে যেটা বলেছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, মানে এটা হচ্ছে সময়সীমা বলে দিয়েছে। তো প্রথমে বলেছে 2,000 টাকার সুদ কত হবে, 6% সরল সুদের হারে। তাহলে লেখো আবার, আসল P সমান কত বলে দিয়েছে, 2,000 টাকা। সময়টা আমাদেরকে বের করতে হবে,
টি। দেখো জানুয়ারি থেকে মে মাস অবধি কাউন্ট করেছে, জানুয়ারি থেকে মে মাস অবধি কাউন্ট করেছে, জানুয়ারির 1 তারিখ থেকেই ধরতে হবে, 1 তারিখটা নেব। তাহলে জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে? 2005 সাল, তার মানে এটা লিপিয়ার নয়, অর্থাৎ 2005কে যদি আমি 4 দিয়ে ভাগ করি মিলবে না, তাহলে লিপিয়ার নয়। লিপিয়ার না থাকলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে হয়। তাহলে ফেব্রুয়ারি কত দিনে? 28 দিন। মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে মাসের 27 তারিখ অবধি নিতে আমরা লিখবো হচ্ছে 26। 27 বলেছে, 26 লিখবো, 26 অবধি নেব, এত দিন। এবার যোগ করো, দেখো কি হয়। 26 আর 30 কত হয়? 56। 56-র সাথে 30 যোগ করো, তাহলে হবে 86 আর 1 87। 87-র সাথে 8 যোগ করো, 87 আর 8 হচ্ছে 95। 95-র সাথে 10 যোগ করো, 105। আবার 10 যোগ করো, 115। 115-র সাথে 30 যোগ করো, 115 আর 30 হচ্ছে 115 আর 30 হচ্ছে 145। তার সাথে 1 যোগ করো, 146 দিন। তোমরা রাফ করে যোগটা করে নাও, যেভাবে যোগ করতে পারো। 6 আর 1 7, 8 আর 7 15, 15 আর 1 16, 6 হাতে 1, 2 আর 1 3 আর 3 6, 6 আর 3 9 আর 2 11, 11 আর 3 14 দিন। কিন্তু সময় তো আমাদের বছরে হিসাব করতে হবে, তাহলে আমাদের কিভাবে বছরে হিসাব করবো? দেখো আমি যদি এই জায়গাটায় বোঝাই, 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। তাহলে যদি বলি একদিনে কত বছর, তাহলে 1/365 করতে হবে। ঠিক এখানে বলেছে 146 দিনে কত বছর, তাহলে কি করবো? 146/365 করবো, তাই করবো তো। তাহলে এখানে লিখবো যে 146/365। দেখো এটা যদি আমি 73 দিয়ে এটাকে কাটি, দেখো কেটে যাবে, এটা 2 দিয়ে কেটে যাবে। 73 2 যা 146, আর এটা দেখো 5 দিয়ে কেটে যাবে। 73 5 যা 365, ঠিক আছে। তাহলে এত কি হলো? এটা বছর হলো। তাহলে এখানে লিখতে পারি কত বছর সময় তাহলে পেলাম? 2/5 বছর। ক্লিয়ার এইটুকু? ব্যাস, তাহলে সময় পেয়ে গেলাম, আসল পেলাম, সময় পেলাম। এবার বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে, লেখো। আর বার্ষিক সরল সুদের হার কত? 6%, ঠিক আছে। এইবার আমরা কি জানি সেটা লিখতে হবে। আমরা জানি সুদ আই ইজুকাল টু, আমরা জানি সুদ আই ইজুকাল টু কি? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এইবার দেখো পি এর মান বসাও। পি কত বলেছে? 2000। গুণ টি কত বলেছে? 2/5। আর কত বলেছে? 6। নিচে কত বলেছে? 100। তাই তো, চাইলে এটা দিয়ে ওপরেরটাকে কেটে দিতে পারো, কেটে দাও। 5 দিয়ে যদি এটাকে কেটে দিই, 4 5 20 0 0, তাহলে ওপরে কে পড়ে আছে দেখো? 400 গুণ 2 গুণ 6, নিচে কত আছে? 100। এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, তাহলে কত আসলো? 4 2 8, 8 6টা 48 টাকা, ঠিক আছে। এটাই তো, ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার উত্তর বলে লেখো। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। কি করলাম? আসল বলে দিয়েছিল 2000 টাকা, সময়টা জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে হয়েছে, ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে, আর মার্চ 31 দিনে, এপ্রিল 30 দিনে, আর 26শে মে অবধি নিতে বলেছে, তাহলে আমরা নেব 27শে মে অবধি নিতে বলেছে, তাই আমরা নিয়েছি কি? 26 দিন। ক্লিয়ার? যোগ করেছি, কত হয়েছে? 146 দিন। এটা দিনে ছিল তাই এটাকে বছরে নিলাম। কত দিয়ে ভাগ করলাম? 365 দিয়ে কাটাকাটি করলাম, 2/5। আর বার্ষিক সরল সুদের হার আর কত দিয়েছে? 6%। আমরা জানি এটা। আগের অঙ্কটায় আমি সরল সুদটা লিখিনি, ওখানে সরল সুদটা লিখে সরলটা লিখে নেবে। আমি লিখেছি বার্ষিক সুদের হার, তোমরা এই জায়গাটা সরলটা লিখে নেবে, মিস করে গেছে ওটা। আমরা জানি সুদ এখানে কত? আই, ব্র্যাকেটে সুদ এখানে লিখেছি, ব্র্যাকেটে আই লিখেছি, কারণ ইন্টারেস্ট ইজুকাল টু পি টি আর বাই 100। এবার যেটা হয়েছে সেটা বসিয়েছি, 5 দিয়ে 2000কে কেটেছি, 4 5 20, দুটো শূন্য হয়েছে, তাহলে 400 গুণ 2 গুণ 6 বাই 100 করেছি, কাটাকাটি করেছি, 48 এসেছে। তাহলে এটা 2 দাগের অঙ্কটা বোঝা গেল যে কীভাবে হয়েছে। এবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। সবৃদ্ধি মূল মানে কি বলেছিলাম? সুদ প্লাস আসল, সুদ আর আসল যোগ করতে হবে। আগে আসল পাবোই, তার সাথে সুদ বের করবো, সুদ পেয়ে যাবো, তাহলে সুদ আর আসল যোগ করলেই পেয়ে যাবো কি? সবৃদ্ধি মূল। তাহলে এটাও একই রকমের অঙ্ক, সরল সুদে বের করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল দেখো অঙ্কটা কি বলেছে? 960 টাকা, সেটাকে সময় নিয়েছে কত? 1 বছর 3 মাস। 960 টাকা 1 বছর 3 মাস, আর কি হচ্ছে? বার্ষিক সরল সুদের হার দিয়ে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার দিয়ে দিয়েছে 8.1/3%। এবার জানতে চেয়েছে যে সবৃদ্ধি মূল কত। চলো তাহলে আগে লিখি।
আসল বলেছে পি কত, আসল আসল মানে পি কত বলে দিয়েছে 960 টাকা। সময় কত বলে দিয়েছে, সময় ব্র্যাকেটে লিখবে কি টি, টি বলেছে কি 1 বছর 3 মাস, তাই তো? দেখো মাস থেকে বছরে গেলে কি করি, তাই না? 12 মাসে দেখো এইভাবে ভাববে, আমরা মাস থেকে বছরে যাবো তো 12 মাসে 1 বছর, তাই তো? 1 মাসে 1/12 বছর, তাহলে 3 মাসে কত বছর হয়, যাই থাকবে আমাকে বছরে নিয়ে যেতে হবে। সিম্পল ইন্টারেস্টের সময় আমাকে বছরেই করতে হবে। তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, 1 মাসে কী হবে 1/12 বছর। 3 মাসে জানতে চেয়েছে, তাহলে 1/12 গুণ 3, 3/12 হবে, কাটো দেখবে 1/4 আসবে, এটা 4 হবে, তাই তো? এত বছর আসবে। কেন করছি, কিভাবে করছি, এটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা হঠাৎ করে যে কি করে আমি ওটার সাথে 3/12 দিয়ে ভাগ কেন করছি সেটা বোঝাচ্ছি একটু। দেখো তাহলে 1 বছর বলেছে 1 লিখবে, যোগ লিখবে 1 বছরের সাথে এটা কত বছর, 3 মাসটাকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে কি করব 3/12 করে দেবো, তাহলে টোটালটা বছরে হয়ে গেল। তুমি দরকার হলে ব্র্যাকেটের উপরে লেখো কি, ব্র্যাকেট দিয়ে লেখো কি বছর। 3 দিয়ে যদি এটা কাটি 4 হচ্ছে 1/4, তো এটাকে ক্যালকুলেশন করলে হবে কি 4, 4 × 4 তার সাথে 1 যোগ করো কত হচ্ছে 5, 5/4 বছর। ক্লিয়ার হলো এইটুকু? তাহলে সময় কত বলেছে 5/4 বছর। এবার দেখো কি বললো, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত, আর এর মান কত বলেছে 8.1/3%। এটাকে ব্রেক করো, মানে এটাকে ভাঙো, 3 নিচে আছে লেখো, 3 × 8 = 24 আর 1 × 25, এত পার্সেন্ট, ব্যাস হয়ে গেল। এইবার আমরা এটাকে সুদ বের করতে বলেছে, আমাদের সমৃদ্ধি মূল বের করতে বলেছে, সুদটাকে বের করতে হবে, কারণ আমরা আসলটা তো জানি। সমৃদ্ধি মূল মানে কি, আসল যোগ সুদ, সুদ কত, সুদটা আমাকে সেই বের করতেই হবে, তাহলে সুদ লিখতে হবে, তো আমরা জানি এটা, আমরা জানি সুদ ইজুকাল টু PTR/100। পির মান দেখো বসাও, পি কত বলেছে 960, গুণ টি কত বলেছে 5/4, গুণ আর কত বলেছে 25/3, আর নিচে পার্সেন্টের জন্য 100। এবার দেখো কীভাবে কাটাকাটি করি, আদৌ যায় কিনা। ধরো 4 দিয়ে এটাকে কাটলে, 4 দিয়ে যদি কাটি ওপরেরটাই কেটে দাও, 4 দিয়ে যদি কাটি 4 × 2 = 8, 9 থেকে 8 গেলে 1 থাকে, 1টাকে 6-এর আগে বসাও 16, 4 × 4 = 16, এই 0। তাহলে 3 দিয়ে দেখো এটা আবার কেটে যাচ্ছে, 3 × 8 = 24, আর এখানে একটা কি হচ্ছে 0। তাহলে ওপরে দেখো কি থাকছে, ওপরে থাকছে 80 গুণ 5 গুণ 25/100। এবার কাটো এটাকে, তাহলে ওপরে কেটে দিলে এটাকে একটা লাইন কমে গেল, একটা লাইন কমে গেল, তো ডাইরেক্ট এটা কাটাকাটি করলাম, নিচে যা ছিল তাই থাক। এই 0 কেটে গেল। 5 দিয়ে যদি কাটি 5 × 2 = 10, 2 দিয়ে যদি কাটি 4 × 2 = 8, তাহলে হচ্ছে কত 25 আর 4 গুণ করলে হবে কত 100। তাহলে আমার সুদ বেরোলো কত 100 টাকা। তাহলে অতএব সমৃদ্ধিমূল কি জানতে চাইছে, সমৃদ্ধিমূল মানে কি আসল যোগ সুদ। আসল কত ছিল 960, সুদ কত বেরোলো 100, এত টাকা। তাহলে যোগ করলে কত হয় 900 আর 100, 1060 টাকা। ঠিক আছে, সমৃদ্ধি মূল জানতে চেয়েছে, বেরিয়েছে কত 1060 টাকা। উত্তর বলে লিখবে কি, বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে এত টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত, তাহলে লিখবো কি লিখবো, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল 1060 টাকা। এটা আগে লিখবে, ঠিক তার নিচে এই উত্তরটা লিখবে। ক্লিয়ার? আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। যে আসল বলে দিয়েছে, সময়টা যখন বলেছিল না 1 বছর 3 মাস, টোটালটাকে বছরে নিতে হতো। 1 বছর তো ছিলই, তার সঙ্গে 3 মাসটাকে বছরে কনভার্ট করতে হতো। তো 3 এর সাথে 12 ভাগ করলে সেটা বছরে চলে যেত। তারপরে এটা 1 + 1/4 অ্যাড করে দিয়েছি, যে 4 নিচে বসলো, 4 কে 4 আর 1 যোগ করে 5/4 হলো। বার্ষিক সরল সুদের হারটা এটাকে ব্রেক করেছি, অর্থাৎ ভেঙেছি, 3 নিচে লিখেছি, 3 × 8 = 24 আর 1 = 25। আর আমরা জানি সুদ, সেটা বের করতে গেলে কি লাগে, PTR/100। পি এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি, আর এর মান বসিয়েছি, ওপরে যতটা সম্ভব কাটাকাটি ছিল করে নিয়েছি, যেগুলো পড়েছিল যে সেগুলো লিখে নিচে 100 করে দিয়েছি। এখানে 80 ছিল, এখানে গুণ 5 ছিল, এখানে গুণ 25 ছিল, 100 করেছে। তারপরে কাটাকাটি করে আসলো 100 টাকা। যেহেতু সমৃদ্ধি মূল জানতে চেয়েছে, আসল তো ছিল 960 টাকা, সুদ বেরোলো 100 টাকা, দুটো অ্যাড করে আসলো 1060 টাকা। আশা করি এই ক্লাসটি তোমাদের মানে এই 3 দাগের অঙ্কগুলো বোঝা যাচ্ছে।
উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে এটা জানতে চেয়েছে। ওকে, দেখো প্রথমে যে কথাটা বলেছে, প্রথমে বলেছে যে তিনি ৩২০০ টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে এবং তার রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6%, ঠিক আছে। আর 2 বছর পর তাকে সুদ আর আসল মিলিয়ে টোটাল কত টাকা ফেরত দিতে হবে এটা বলেছেন। তাহলে প্রথমে কি লিখবো আমরা? আসল লিখবো। একইভাবে লেখো। তাহলে আসল পি কত বলে দিয়েছে? ৩,২০০ টাকা। সময় কত বলেছে? টি বলে দিয়েছে কি? 2 বছর। দেখো সুদ আর আসল বের করতে বলেছে, আসল তো আমার আছেই, সুদ কত সেটা বের করতে হবে, এখানেও আয় বের করতে হবে। আর কি? বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 6%। তাহলে আমাদের বের করতে বলেছে কি? সুদ। তাহলে আবার লিখি, আমরা জানি পি টি আর বাই 100, এটা জানি। তো এবার দেখো পি এর মান কত বলেছে? ৩,২০০ টাকা, বসাও। টি কত বলেছে? 2। আর কত বলেছে? 6%, পার্সেন্টের জন্য 100 নিচে, এটাই সূত্র। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে ওপরে পড়ে আছে কি? 32 গুণ 2 গুণ 6। দেখো কী করে গুণ করবো? 32 টাকা রেখে দাও, গুণ 6 দুগুণ কত হচ্ছে? 12। এটা ডাইরেক্ট গুণ করো। 12 দুগুণ কত? এটাকে ডাইরেক্ট গুণ করো। 12 দুগুণ কত? 24 4, হাতে 2, 3 12, 36 আর 2 38, এত টাকা। ক্লিয়ার? তাহলে সুদ বেরোলো কত? 384 টাকা। এবার জানতে চেয়েছে কি? যে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদে আসলে, তাহলে এখানে সুদ আসল বের করতে গেলে, অতএব সুদ আসল বের করতে গেলে কি করতে হবে? প্রথমে আসল যোগ সুদ করতে হবে। তা আসল কত? ৩,২০০ টাকা যোগ সুদ কত? 384 টাকা। তাহলে ৩,২০০-র সাথে যদি 384 যোগ করি কত হবে? ৩৫84 টাকা। এই টাকাটা ওনাকে একবারে শোধ করতে হবে। উত্তর বলে লেখো। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে ৩,৫84 টাকা শোধ করতে হবে। যখন সুদ আসল বের করতে দেবে, আসল বলে দেবে, সময় বলে দেবে, সরল সুদের হার বলে দেবে, তখন সুদটা বের করবে আর আসলের সাথে সুদটাকে অ্যাড করে দাও। তোমাদের একটা কমন সূত্র সরল সুদের কি? I = PTR/100। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। কি বলেছে? তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এবার কিন্তু আসল বলে দেয়নি। কেন? বলে দিয়েছে যে শোভা দেবী কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিল, সে কিছু টাকা কত সেটা বলে দেয়নি। কি বলে দিয়েছে? অঙ্কটা পড়ে বুঝতে হবে তোমাকে কি কি বলে দিয়েছে। তোমাকে সময় বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে, আর সুদ বলে দিয়েছে। সেখান থেকে তোমাকে আসল বের করতে হবে। বের করা যাবে না? যাবে। দেখো যখন তুমি সূত্রটা লেখো না, আগে বুঝে নাও। সূত্রটা যখন লেখো তখন কি লেখো? I = PTR/100। এবার যখন তোমাকে পি এর মান বের করতে দেবে, তুমি যদি ধরো এখানে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো। এইভাবে লিখতে পারো না? P গুণ T গুণ R, আর এই কোনাকুনি গুণ করলে এটা কত হয়ে যাচ্ছে? 100 আয়। 100 গুণ আয়, কোনাকুনি গুণ করো, তাহলে কত হচ্ছে? 100 গুণ আয়। তাহলে পির মান জানতে চাইলে P = এটা গুণে ছিল, এখানে কি ভাগ হয়ে যাবে? 100 গুণ I/T গুণ R বের করা যায়। তাহলে পির মান বের করতে গেলে তোমাকে কী কী জানতে হচ্ছে? দেখো সুদ জানতে হচ্ছে, ইন্টারেস্ট জানতে হচ্ছে। পির মান বের করতে গেলে তোমাকে ইন্টারেস্ট জানতে হচ্ছে, তোমাকে সময় জানতে হচ্ছে, আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সরল সুদের হারটা জানতে হচ্ছে। ব্যাস, তুমি তো এখানে তোমাকে কোশ্চেনে সব বলে দিয়েছে। সুদ বলে দিয়েছে 840 টাকা, আর সময় বলে দিয়েছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট বলেছে 5.25%। তাহলে আরামসে পি বেরিয়ে যাবে, তাই তো? তাহলে একটু মাথা খাটাতে হবে। যখন টি বের করতে বলবে একইভাবে এখানে টিটাকে রাখবে, বাকি পি আর নিচে চলে যাবে। 100 গুণ I
আর নিচে পি গুণ আর চলে যাবে, তাই তো? যখন আর বের করতে বলবে একইভাবে আর এখানে রাখবে, ওপরে কি করবে 100 গুণ আই করবে, আর এখানে চলে আসলে এখানে কে চলে আসবে পি গুণ টি চলে আসবে। একটা সূত্র দিয়েই 3টে সূত্র বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। এবার এই অঙ্কটায় কি করব, যে ধরি আসল পি সমান সমান এক্স টাকা, সময় ব্র্যাকেটে লিখবে টি সমান সমান 2 বছর, আর বার্ষিক সরল সুদের হার আর ইজ ইকুয়াল টু 5.25%। এটাকে এভাবে ভাবো 525 বাই 100, আর এই পার্সেন্টের জন্য নিচে আবার একটা 100 দাও, কাটাকাটি করো। 5 দিয়ে যদি কাটি 5 একে 5, 0, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 2 10, 0, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে 4 5 20। তো এখানে লেখো 100টা রয়েছে, থাক যে 21/4, 100টার জন্য এখানে পার্সেন্ট লিখে দাও, ঠিক আছে? বা এখানে এই 100টা লেখার দরকারই নেই, জাস্ট পয়েন্ট তুলে কাটাকাটি করে 21/4%। এবার আমরা জানি সুদ ইজ ইকুয়াল টু পি গুণ টি গুণ আর বাই 100। সুদ সমান সমান আয় কত বলে দিয়েছে 840 টাকা। তাহলে এবার লিখি, সুদের জায়গায় লিখব কি 840, পি কত বলে দিয়েছে বলেনি, পি এক্স ধরেছি এক্স, টি কত বলেছে 2, আর কত বলেছে 21/4, জন্য নিচে 100। তাহলে দেখো এই 2 দিয়ে এই 4 কাটলে 2 হচ্ছে, তাহলে বা দিয়ে 840 ইজ ইকুয়াল টু ওপরে কি হচ্ছে 21x/2, নিচে হচ্ছে কত 100। তাহলে এটাকে যদি করি 840 সমান সমান 21x/2, এটা ভাগ আছে তাহলে গুণ হয়ে গেলে উল্টে যায়, 100 নিচে 1 আছে মানে উপরে 1/100। এবার কোনাকুনি গুণ করো, বা দিয়ে এখানে কিছু নেই মানে 1 ধরে নেবে মনে মনে, 21x গুণ 1 করলে কত হচ্ছে 21x। এবার কোনাকুনি গুণ করলে 840 গুণ 2 গুণ 100, বা দিয়ে এক্স ইজ ইকুয়াল টু এটার নিচে 21টাকে কী করবে নিচে পাঠিয়ে দেবে, কারণ কি 21 এখানে কিসে আছে গুণে, তো এই সাইডে গেলে কী হয়ে যাবে ভাগে। তাহলে 21 নিচে বাকি যা আছে লেখো 840 × 2 × 100, কাটো 21 দিয়ে, এটা 4 দিয়ে কেটে যাবে, তাহলে হলো কত 40। তাহলে এবার গুণ করো 40 গুণ 2 80 গুণ কত 2টো 0, তাহলে 80 আর পাশে 2টো 0, এত টাকা। তাহলে আসল কত টাকা বেরোলো 8000 টাকা। তাহলে এখানে বলতে পারি যে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, তাহলে শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। দেখো কি করলাম, প্রথমে ধরি আসল পি ইজ ইকুয়াল টু এক্স ধরেছি, সময় বলে দিয়েছিল 2 বছর, বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছিল 5.25%, সেটাকে ভেঙেছি, ভেঙে কি করলাম ওপরে 525 লিখলাম, দুটো সংখ্যার আগে দশমিক ছিল তাই 1 লিখে 100 লিখলাম, কাটাকাটি করলাম করে হলো 21/4%, ঠিক আছে? হলো কত 21/4%। তাহলে এবার দেখো সুদ বলে দিয়েছিল কত 840 টাকা, এটার নিচে সুদ বলে লিখবো 840 টাকা। এরপরে যেটা লিখবো এটা যে আমরা জানি সুদ কত, ব্র্যাকেটে লিখলাম আই, পি গুণ টি গুণ আর বাই 100। 840 বলে দিয়েছিল সুদের হার, পি সমান সমান এক্স ধরেছিলাম, টি সমান সমান 2 ধরেছিলাম, আর কত 21/4% ছিল তো 100 নিচে। তাহলে 840 এই 2কে এই 4, এই 2 দিয়ে এই 4কে কেটেছি, 2 2 4, তাহলে 21x/2/100 হলো। এইবার কোনাকুনি গুণ, এবার কি করলাম এটাকে ভাঙলাম, এবার কি করলাম এটাকে, এটা যেমন আছে তেমন লিখলাম 840 লিখলাম, এটাকে এবার ভাঙলাম 21x/2, এই চিহ্নটাকে ভাগ বলি তাই গুণ করলাম, গুণ করলে উল্টে যায়, এই নিচে 100 নিচে 1 ছিল, একটা উপরে গেল 100 নিচে আসলো। এইবার কি করলাম কোনাকুনি গুণ করলাম, অর্থাৎ এটার সাথে এইভাবে গুণ করলাম 840, আর এটার সাথে এইভাবে গুণ করলাম 840-এর সাথে 2 গুণ 100 করলাম, আর 21x গুণ 1, এটাকে এইভাবে কোনাকুনি গুণ করলাম, 21x গুণ 1 করলে 21xই হয়, আর 800 আর ইজুকালটুর পরে কি হলো 840 গুণ 2 গুণ 100, তাহলে x এর সাথে 21 গুণে ছিল, তাহলে পরের লাইনে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ডান সাইডের ওপারে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা লেখো 840 গুণ 2 গুণ 100, যেহেতু x লিখেছি তাহলে 21টা কি হয়ে যাবে এখানে ভাগ, তাই নিচে 21 দিয়ে 840কে কাটলাম, 4 21 84, আর এই শূন্যটাকে লিখলাম, পরে থাকলো কি 40 গুণ 2 গুণ 100, গুণ করো 4 2 8, কতগুলো শূন্য আছে 1 2 3, তাই 1 2 3 লিখলাম। তাহলে উনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, জমিয়েছিলেন 8000 টাকা, তাই লিখলাম। তারপরে নিচে উত্তর বলে লিখবো তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। আশা করি এই অবধি বোঝা গেছে আমি কি করলাম, 1 থেকে 5টা অঙ্ক করে দিয়েছি আমি। তো এই অবধি আজকের ক্লাসটি।